চলো শুরু হচ্ছে আমাদের এন্ট্রপি ক্যালকুলেশন মানে এন্ট্রপির ক্লাস। এটা 11-12-এর যারা ফিজিক্স অনার্সের মানে ফিজিক্সের পিজি অ্যাসপিরেন্ট রয়েছে তারাই শুধুমাত্র দেখবে। এসএলএসটির ভিডিও এটা। স্কুলের স্টুডেন্টদের এখানে দেখার কিছু নেই, মানে যারা স্কুলে পড়ছো এরকম কোনো লোকের এখানে থাকার কোনো দরকার নেই। এটা শুধুমাত্র যারা স্কুল শিক্ষক শিক্ষিকা হওয়ার চেষ্টা করছো ফিজিক্সের এমএসসি সহ তারা দেখবে। বেশ, তো এন্ট্রপি নিয়ে লোকজনের অনেক ভয়। এন্ট্রপি কিছুই না। এন্ট্রপি চেঞ্জ কোনো একটা প্রসেস, কিছু একটা ঘটছে। আমি তোমাকে দুঘুষি মারছি, এ উপর থেকে জল নিচে পড়ছে, কি ট্রাম্প কিছু একটা টুইট করছে, প্রত্যেকটা প্রসেস। সো এন্ট্রপি, আমরা এন্ট্রপি প্রথম এন্ট্রপি ডেফিনিশনটা এইভাবে দিই যে এন্ট্রপি চেঞ্জ ইন এ প্রসেস, এলিমেন্টাল চেঞ্জ অফ কোর্স, ডেল্টা এস মানে কতটা হিট এদিক ওদিক গেল বাই টেম্পারেচার। এবার এটা হচ্ছে এলিমেন্টাল চেঞ্জ, একটুখানি একটুখানি সামান্য রাস্তায় গিয়ে। এইবার মেন বক্তব্যটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে আর একটা মানে একটা নির্দিষ্ট মানে স্টেট থেকে আরেকটা নির্দিষ্ট স্টেটে নিয়ে যেতে গেলে এটাকে একটা ইন্টিগ্রেশন করতে হবে। সেই ইন্টিগ্রেশন করাটা সবসময় খুব একটা সহজ হবে না, তো যাই হোক খুব এলিমেন্টারি ছোট ছোট প্রসেসগুলোর জন্যই তোমাদের জানা দরকার। তো যাই হোক, এটাকে আরেকটু ভদ্র ভাষায় লিখলে আরেকটু এর মধ্যে ফিজিক্স ঢুকলো। এখানে আমি বললাম ঠিক আছে, এন্ট্রপি পরিবর্তন এমন একটা জিনিস যেখানে কতটা হিট কমা এবং বাড়া করছে বাই টেম্পারেচার। এখানে একই জিনিসকে একটু অন্যভাবে লিখলাম। এটাকে দেখো ডি এর মাথায় কাটা নেই, এটাকে ডি এর মাথায় কাটা। এটা কেন সেটা একটু পরবর্তীকালে আস্তে আস্তে বোঝা যাবে। তো মূল বক্তব্য হচ্ছে সিস্টেমে কতটা হিট ঢুকছে বা বেরোচ্ছে সেটা ডিভাইডেড বাই টেম্পারেচার। বেশ ভালো কথা। এটা ক্যালকুলেশন করবো কি করে সেগুলো পরে আসছি। একটা যদি রিভার্সেবল, প্রথমে বক্তব্য কিছু রেখে দিই। রিভার্সেবল বানান ভুল হতে পারে আমার। রিভার্সেবল সাইকেল এন্ট্রপি চেঞ্জ জিরো, এটা খেয়াল রাখ। এটা এখান থেকে ঘুরে মানে যেখান থেকে শুরু করেছিলে সেখানেই যদি তুমি ফেরত আসো, আর যদি এই সাইকেলটা রিভার্সেবল হয় মানে হচ্ছে ক্যান বি ট্রেসড ব্যাক টু ইটস অরিজিনাল স্টেট উইদাউট এনি চেঞ্জ এলসওয়্যার, মানে যেখান থেকে শুরু করেছিলে সেখানে পৌঁছে যেতে পারো পৃথিবীর অন্য কোথাও কোনো চেঞ্জ না করে, সেটা রিভার্সেবল সাইকেল বলা হয়। তো সেটা ইন জেনারেল আইডিয়ালি হয় না, যাই হোক। ইন জেনারেল বাস্তবে যেহেতু হয় না, এন্ট্রপি চেঞ্জ ইন ইচ অ্যান্ড এভরি প্রসেস। এবারে এন্ট্রপি চেঞ্জ কোথাকার চেঞ্জ? এন্ট্রপি চেঞ্জ অফ ইউনিভার্স যদি আমি বলি যে ইউনিভার্সের এন্ট্রপি চেঞ্জ ইচ অ্যান্ড এভরি প্রসেস ইজ বিগেট আর ইকুয়ালস টু জিরো। বেশ, এটা মনে রাখবে। তো এবারে আমি আস্তে আস্তে এন্ট্রপি ক্যালকুলেশনের দিকে এগোবো। বেশ, ধরো এবারে তুমি টেম্পারেচারটাকে একই রেখে তুমি যদি কিছু করো তাহলে এই টেম্পারেচারটা ফিক্স থাকবে, ক্যালকুলেশন করা সহজ। কিন্তু টেম্পারেচার একই রেখে খুব বেশি কাজ জেনারেলি করা যায় না, ফলে একাধটু পরিবর্তন ঘটলেও ঘটতে পারে। এটাকে একটু এদিক ওদিক করলেও করতে হতে পারে। বেশ, এবারে যেমন ধরো সে হচ্ছে ওয়াটার হিটিং করছো তুমি ফ্রম ধরো 10 সেন্টিগ্রেড টু 20 সেন্টিগ্রেড। এবারে এন্ট্রপি চেঞ্জ অফ ওয়াটার, তো যাই হোক এখানে ডিকিউ করতে হবে। এখানে এলিমেন্টাল ডিকিউ মানে হচ্ছে সিভি ডিটি। এবারে ওয়াটারে কত গ্রাম করছো টচ্ছো, হাউ হাউ মাচ ওয়াটার, ওয়াটারের একটা নির্দিষ্ট ইয়ে থাকবে। ধরো ধরো 10 গ্রাম ওয়াটার যদি তুমি বলো, তাহলে সেখানে ওয়াটারের একটা মাস তোমাকে গুণ করতে হবে। তো সেসব গুণ টুন করে দেবে, অঙ্ক টঙ্কগুলো তোমরা করবে, আমি বলে দেবো টুকটাক টুকটাক অঙ্ক কীরকম কি। তো এইবার
dq বাই t যদি তুমি বলো which is mcv dt by t, এইটা হচ্ছে ds। এইবারে ds ক্যালকুলেশন ইন্টিগ্রেশন করতে হবে, তবেই তো s হবে। তাহলে দেখো এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তো 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি যখন হচ্ছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট নয়, তাহলে কনস্ট্যান্ট এখানে কি ওয়াটারের মাসটা কনস্ট্যান্ট আর তার সিভিটা কনস্ট্যান্ট। তাহলে এম ইন্টু সিভিটা বাইরে বের করে ডিটি বাই টি যদি করি, তাহলে এম সিভি এল এন লগ হবে টিএফ বাই টিআই, উইচ ইজ ভেরি সিম্পল। ওয়াটার যখন হিটিং হচ্ছে তখন তুমি বুঝতেই পারছো কোনো ভলিউম চেঞ্জ হচ্ছে না, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। বেশ, এসিটা চালাতেই হবে একবার। এইবার এটা এইভাবে তুমি সলিড জিনিসপত্র যেগুলোর ভলিউম চেঞ্জ হচ্ছে না সেটার এন্ট্রপি চেঞ্জ করবে, এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেশন করবে। এবারে এন্ট্রপি চেঞ্জ অফ আইডিয়াল গ্যাস, সেইটা তোমাকে একটু খেয়াল করতে হবে। এবার গ্যাসে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বোথ ভলিউম অ্যান্ড টেম্পারেচার দুটোই চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে ডিকিউ আমরা আগের ক্লাসে করেছি সিভিডিটি মাইনাস পিডি, হ্যাঁ ডিউ সমান ডিকিউ প্লাস ডিডাব্লিউ আমার কনভেনশনে, তাহলে ডিকিউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ সমান মাইনাস ডিডাব্লিউ প্লাস পিডি। তো যাই হোক, এইবার এটাকে তোমাকে তাহলে একটুখানি ভাবো যে ভলিউমের কিন্তু একটা চেঞ্জ হচ্ছে। তাহলে ভলিউমের চেঞ্জ যদি হয় তোমাকে একটু বুদ্ধিমানের মতো কাজ করতে হবে, আর কত মোল গ্যাস আছে সেটা একটু তোমাকে খেয়াল রাখলে ভালো, যে মোল মোল সংখ্যাটা, তাহলে মাস অফ দ্য গ্যাস ওইভাবে না করে মোল সংখ্যা অফ দ্য গ্যাস। তো বেশ, তাহলে এখানে আমি একটা এন লিখে রাখতে পারি। এবারে তাহলে ডিএস ডিকিউ বাই টি, তাহলে এটা আমি এইভাবে লিখবো এনসিভিডিটি বাই টি প্লাস পিডিভি বাই টি। এবার এইটা ইন্টিগ্রেশন করতে গেলে আমি জানি পি সমান এনআরটি বাই ভি, এটা আমি এখানে ইউজ করব এনসিভিডিটি বাই টি প্লাস এনআরটি ডিভি বাই এখানে টি এখানে ভি, এই টি আর ওই টি কেটে যাবে। এইবারে তুমি যদি ইন্টিগ্রেশন করো from some initial temperature to final temperature, from some initial volume to some final volume, তুমি দেখতেই পাবে স্যার ইন্টিগ্রেশন জানি না, তাহলে আর বেঁচে থাকতে হবে না। 11-12 এর অ্যাসপিরেন্ট, এটা লগ পিএফ বাই পিআই। বেশ, তাহলে দেখো এইখানে একটা এক্সট্রা টার্ম যোগ হয়ে গেছে, যে ভলিউমটাকে চেঞ্জ যদি হয়, মোস্ট অফ দ্য কেসেসে ভলিউম চেঞ্জ অবশ্যই হয় গ্যাসিয়াস জিনিসের যখন কিছু ঘটনা ঘটে। সো সেক্ষেত্রে এটা থাকবে। তোমাকে ছোটোখাটো নিউমেরিক্যাল দিয়ে আমরা টেস্ট করব, এই যে সামনেই টেস্ট আসতে চলেছে রোববার দিনকে, ভলিউম চেঞ্জ হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে ক্যালকুলেট করতে পারছো কি না। বেশ, ভলিউম ডাবল হয়ে যাচ্ছে, এখানে একটা ln2 চলে আসবে, এখানে গ্যাসের মোল সংখ্যা এরকম বেরোবে। তো স্যার এটাকে সিভির আকারে এইভাবে আমি লিখতে পারি, সি পি এর আকারেও কি লেখা যায়? হ্যাঁ লেখা যায়। উই ক্যান হ্যাভ অ্যানাদার এক্সপ্রেশন, আমরা আরেকটা এক্সপ্রেশনও পেতে পারি, যে ডিকিউটাকে এভাবেও লেখা যায় সিপি ডিটি মাইনাস ভিডিপি। এখানে প্রেশারটা চেঞ্জ যদি হয় সিপি ডিটি বাই টি, এক একটা কি ধরনের প্রসেস সেটা খেয়াল করবে। আর পিভি সমান এনআরটি, যেহেতু তুমি ভিটাকে তাহলে লিখতে পারো এনআরটি বাই পি, খুব সহজ, কোনো সমস্যা নেই।
তো এখান থেকে তুমি এস পেতে পারো NCV ln TF by TI মাইনাস এনার্জি ln সরি ই থাকবে না, একটা এই টি আর এখানে একটা টি, এই দুটো কেটে যাবে। তাহলে স্যার কখন কি ফর্মুলা, যখন তোমাকে যেটা বলা হবে, মোস্ট অফ দ্য কেসেসে এইটাই। আমার এখানে কিছু পার্টিকুলার জিনিস কনস্ট্যান্ট আছে ফাছে এরকম কিছু আমি অ্যাজিউম করছি না। সিভিটা ইটসেলফ কনস্ট্যান্ট, হ্যাঁ সিভি ইজ নট আ ফাংশন অফ টেম্পারেচার। আর বাকি তো এটা তো ঠিক আছে, কতটা ভলিউম চেঞ্জ হলো। এবারে তুমি যদি সিভি এর জায়গায় সিপি বসিয়ে তোমাকে ক্যালকুলেট করতে চাও, আচ্ছা আমি এখানে আর একটা ভুল করেছি, এটা একটু ঠিক করে নিচ্ছি। দিস পার্ট ইজ সিপি। তো যদি তুমি সিপি বসিয়ে ক্যালকুলেট করতে চাও তাহলে এটা একরকম। বেশ, আরেকটা মোস্ট কমন টাইপ অফ প্রবলেম হচ্ছে লেটেন্ট হিট। যখন ইনভলভ থাকবে লেটেন্ট হিট অ্যান্ড এন্ট্রপি, তো বুঝতেই পারছো সেখানে তো টেম্পারেচার চেঞ্জ হয় না। সে 100 গ্রাম অফ আইস heated to 100 gram of vapor, এই প্রসেসটাতে এন্ট্রপি চেঞ্জ কত হবে? তো প্রথম প্রসেসটা হচ্ছে আইস থেকে ওয়াটার। এইখানটাতে দেখো কোনো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, এখানে কোনো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। দ্যাট চেঞ্জ ইন এন্ট্রপি, সেটা হচ্ছে আইসের যে আইস তাহলে কতটা কতটা লেটেন্ট হিট বা লিন তাপ নিচ্ছে। বরফ যখন গলে জল হয় তখন তার লিন তাপ কত হয় মনে আছে? 80 ক্যালোরি, আরো খুব ডিটেলে বলা যায় নিয়ার অ্যাবাউট 80। তো ঠিক আছে, তো 80 ক্যালোরি পার গ্রাম, এটা ক্যালোরি ইউনিটে হচ্ছে 100 গ্রাম। আর এই অ্যামাউন্ট বাই টেম্পারেচার 273, এইরকম। তাও আমি একবার ভেরিফাই করে নিচ্ছি। হ্যাঁ ঠিকই বলেছি, কিছু ভুল বলিনি। তাহলে এবারে ওয়াটার 0 ডিগ্রি টু 100 ডিগ্রি, সেটার এন্ট্রপি চেঞ্জ কত হবে তুমি জানো। ফর্মুলা প্রথমে এটা দিয়েই শুরু করেছি আমি, যে ওয়াটার যখন গরম হচ্ছে 10 থেকে 20, সো এনসিভি ln TF বাই TI। এখন ওয়াটারের সিভি কত তুমি যদি ক্যালোরিতে লেখো, ক্যালোরিতে লিখলে কত হয় ওয়াটারের সিভি? আমি আবারও ভেরিফাই, 1 ক্যালোরি পার গ্রাম। তো আমরা এগুলো সব ক্যালোরি ইউনিটে নিচ্ছি। তো আমার এখানে এটা ধরো এর ইউনিট এটা ক্যালোরি বাই সেন্টিগ্রেড বা হোয়াট এভার, আমরা এখানে সব ক্যালোরি লাস্টে জুল ইউনিটে নেবো যদি প্রয়োজন পড়ে। তো হোয়াট এভার এগুলো আমরা ক্যালোরি ইউনিটে নিচ্ছি। তো এখানে ডেল্টা এস হচ্ছে 100 গ্রাম আর সিভিটা 1, এই ফর্মুলা এম সিভি, এমটা 100, সিভিটা 1, ln TF বাই TI। ln মানে লগের বেসে ই, ln এগুলো সবই টেম্পারেচার সবই কিন্তু সবসময় কেলভিন ইউনিটে। 373 বাই 273। এইবার ওয়াটার 100 টু ভেপার 100, এইখানেও একই রকম ভাবে হবে। এখানে শুধু 80 না হয়ে এটা অ্যারাউন্ড 537 ইন্টু 100 গ্রাম বাই টেম্পারেচারটা এখন হয়ে গেছে 200 নয় 373। No, it's nothing but mass into lean তাপ, latent heat, এর একটা L1 বাই টেম্পারেচার। এটাও তাই করছি, এটা মাস ইন্টু latent heat ইন্টু টেম্পারেচার। তো এই তিনটে যোগ করে
এই ভ্যালুটা যোগ করব, এই ভ্যালুটা যোগ করব, এই ভ্যালুটা যোগ করব, এই তিনটে ভ্যালু যোগ করে আমার আসল উত্তরটায় পৌঁছাও। তেমন কিছু শক্ত জিনিস নয়, তোমাদের এর থেকে খুব এইগুলোর মধ্যেই প্রশ্ন দেবে, ছোট ছোট প্রশ্ন। তুমি টেস্টটা অ্যাটেম্প করবে অবশ্যই। আমি আলাদা করে প্রবলেম সেটা রেডি করে উঠতে পেরে উঠিনি এখন, মেবি মেবি একটা চেষ্টা করলেও করতে পারি, তো দেখা যাক পেরে উঠি কিনা। বাট খুব সিম্পল, মানে প্রবলেমগুলো চেষ্টাই তোমার প্রবলেম সেট প্র্যাকটিস করার মতো করে ভালো করে করে নাও, দেখি কিচ্ছু অসুবিধা নেই। বেশ, তো অনেকটা হয়েই গেল। এইবার আর একটা পয়েন্ট আছে যে লেটেন্ট হিট, সরি সিভিটা ইটসেলফ যদি ফাংশন অফ টেম্পারেচার হয়, এরকম প্রশ্ন কিন্তু মাঝে মাঝে দেয়। ইফ সিভি itself function of temperature, এরকম প্রশ্ন দিতে পারে যে ধরো সিভি ইন্টারনাল এনার্জি যদি ফাংশন অফ টেম্পারেচার হয়, হিট ক্যাপাসিটি যদি ফাংশন অফ টেম্পারেচার হয়, তো ধরো তোমাকে বলে দিয়েছে সিভি সমান আলফা টি প্লাস বিটা টি কিউব, একটা এক্সপ্রেশন অফ এন্ট্রপি চেঞ্জ। এটা হচ্ছে গ্যাস, ফর আ গ্যাস, সরি ফর আ সলিড, গ্যাসের কথা এখানে বলেন। তো সলিড মানে হচ্ছে তোমার ভলিউম চেঞ্জের কথা ভাবার দরকার নেই, এম সিভি ডিটি স্পেসিফিক হিটের ডেফিনিশনটাই তাই। এবার সিভি ইজ ইটসেলফ আ ফাংশন অফ টেম্পারেচার, তাহলে সিভির জায়গায় তুমি আলফা টি প্লাস বিটা টি কিউ লিখে দিলে, এটা কঠিন কিছু নয়, একটা ডিটি করে দিলে, সো ডিএস সমান ডি কিউ বাই টি, তাহলে এখানে আলফা টি খুব ভালো করে আমি যেভাবে করছি সেভাবে করবে, এটার নিচে একটা টি দিয়ে ভাগ করবে, এটার নিচে একটা টি দিয়ে ভাগ করবে, ডিটি। তাহলে খুব একটা কঠিন কিছু নয়, এম আলফা প্লাস বিটা টি স্কোয়ার ডিটি, তাহলে এস সমান এটাকে ইন্টিগ্রেশন করিয়া পাই এম আলফা টি, এবারে এখানে শুধু টি হয়ে যাবে টি এফ মাইনাস টি আই বা টি টু মাইনাস টি ওয়ান, হোয়াট এভার, এখানে একটাই টি, আর প্লাস হচ্ছে বিটা স্কোয়ার মানে কিউ বাই থ্রি টি এফ কিউ মাইনাস টি আই কিউ। এই তো এন্ট্রপি চেঞ্জ, এমন কিছু শক্ত নয়, জাস্ট একটুখানি সামান্য একটু বুদ্ধিমানের মতো করা। তাহলে ফর আ সলিড সিভি গিভেন আ টেম্পারেচার, সিভি যদি ফাংশন অফ টেম্পারেচার ফর আ সলিড কথাটা লেখাই আছে। গ্যাস হলে আবার ভলিউম চেঞ্জ ফেঞ্জ হাবি যাবি আরো অনেক, মানে সিভি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার উইথ আ গ্যাস জেনারেলি দেয় না, তাহলে আরো আরো বেশ ঝামেলা হয়ে যায়। ইয়েও দিতে পারে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, সিভি দেওয়া আর ইন্টারনাল এনার্জি দেওয়া একই ব্যাপার, তো ঘুরিয়ে প্রশ্ন দেওয়া যেতে পারে যে তোমাকে একটু বুদ্ধিমানের মতো খেলতে হবে, যে ইন্টারনাল এনার্জিটা তোমাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার দেওয়া আছে, ধরো এ টি স্কোয়ার প্লাস বিটি ফোর, ধরো ইন্টারনাল এনার্জি of a solid given as u as a function of temperature at square plus bt4. Find expression of entropy. Entropy চেঞ্জেরও বলতে পারে আর expression of entropy ও বলতে পারে। এইটাতে আমি বললাম যে this is entropy change, মানে this is delta s, মানে এইটা হচ্ছে এন্ট্রপি চেঞ্জের এক্সপ্রেশন,
এন্ট্রপি চেঞ্জ এক্সপ্রেশন। এবার যদি তুমি শুধু এন্ট্রপি এক্সপ্রেশন বলতো তাহলে একরকম করে করতাম, শুধু এন্ট্রপি এক্সপ্রেশন বললে তাহলে আমি জাস্ট ওই টিএফটিআইটাকে না করেই করে দিতাম। তো এটা যদি শুধু এন্ট্রপি এক্সপ্রেশন লিখতে দেয় তাহলে এই জিনিসটাকে বাদ দিয়ে এই এটার জন্য তুমি এইভাবে, এখানে যদি এম লিখি তাহলে এখানে এমটা না হয়, সো ইটস এম আলফা টি প্লাস এম বিটা বাই 3tq। শুধু এইটাও তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো এইরকম কিছু জিনিস হলো। আর আরেক রকম ভাবে বিভিন্ন রকম এদিক ওদিক কায়দা পেঁয়াজি কখনো করে। আইসোবারিক আইডিয়াল গ্যাসের জন্য এক্সপ্রেশন এইভাবে জিজ্ঞেস করে অনেক সময়, কখনো সখনো একাদ্রু, মানে নাথিং চেঞ্জ। যে আইডিয়াল গ্যাস মাস টেম্পারেচারটি মিক্সড আইসোবারিক্যালি with an equal mass of same gas at temperature T in a thermally insulated container. So isobaric, no pressure change. So in terms of what? In terms of CP. তোমাকে বের করতে বললো in terms of CP। এবার আইডিয়াল গ্যাস যখন, তখন তুমি জানো যে DQ সমান mcp dt minus vdp। এখন আইসোবারিক বলছে মানে this is 0। বেশ, এইবার তুমি চিন্তা শুরু করবে যে কি করবে। এগুলো একটু একটু শক্ত অঙ্কের মধ্যে একটা, যে তাহলে টেম্পারেচার চেঞ্জ কত হচ্ছে। তোমাকে কি টেম্পারেচার চেঞ্জ বলে দিয়েছে যে এই খান থেকে, সরি মানে ধরো টি 10 ডিগ্রি থেকে 50 ডিগ্রি, না এতটা সহজ নয়, ফাইনাল টেম্পারেচারটা বের করতে হবে। দেখো তুমি চেষ্টা করে, হোয়াট ইজ দ্য ফাইনাল টেম্পারেচার? ইকুয়াল অ্যামাউন্ট অফ সেম গ্যাস, তাহলে এ যতটা হিট ছাড়বে ও ততটা হিট নেবে। তাহলে হয়তো এটা ধরো সিপিতেই কাজ করছে, ধরো ফাইনাল টেম্পারেচার TF minus T1, simple calorimetry, MCP T2 minus TF। এ যতটা হিট ছেড়ে দিল, T2টা ধরো বেশি ছিল, তো এ ছেড়ে দিল আর এ নিল, তো সেখান থেকে তুমি কেটে ফেলতে পারো, তাহলে সিপি করতে পারো। বেশ, তো এটা খুব সহজ ব্যাপার, আমি বাকিটা আর করবো না। তাহলে সিপি, তাহলে সিপি ফিপি সব কেটে যাবে, মানে ফাইনাল টেম্পারেচারটা বের করছি। সো ইটস 2TF সমান T1 প্লাস T2। তো বল, তাহলে ফাইনাল টেম্পারেচার তুমি পেয়ে গেলে। ইকুয়াল অ্যামাউন্ট, ইকুয়াল মাস, এগুলো হলে এগুলো খুব সিম্পল রেজাল্ট। এইবার তোমাকে দেখতে হবে যে ঠিক আছে, এই গ্যাসটার জন্য কতটা এন্ট্রপি হলো, ওই গ্যাসটার জন্য কতটা এন্ট্রপি হলো, সেই দুটো এন্ট্রপি ক্যালকুলেট করে, আচ্ছা আমি এটা তো করেই ফেললাম, যাই হোক পরের পাতাতেও নিয়ে যাই। এইবার এন্ট্রপি চেঞ্জ ফর গ্যাস 1, entropy change of gas 2, ধরো mcp ln tf by ti, mcp ln, ধরো এটা T1 ছিল আর ওটা হচ্ছে T2 ছিল, tf by T2, ইনিশিয়াল টু ফাইনাল। এবার tf এর ভ্যালু বসিয়ে অ্যাড আপ করে দাও, পুট ভ্যালু, এরকম কোয়েশ্চেন দেয় যে মিক্সচারের কোয়েশ্চেন, অ্যাড দেম।
সামান্য কিছু লগারিদমের কায়দা লাগালেও লাগাতে হতে পারে তোমাকে এইরকম। আর একটা জিনিসের প্রশ্ন দেয় যে অনেক সময় কি বলে, এটা কনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই দিচ্ছ, একটা হিট দিচ্ছ সিস্টেমে, কীরকম সিস্টেমের চেঞ্জ হচ্ছে সেটা আমি আসছি। আর একটা সিম্পল ব্যাপার হচ্ছে যে কি বলে, ফ্রি এক্সপ্যানশন অফ গ্যাস, সেটা ধরো সেটা আমি আর এরকম বলবো, বিভিন্ন রকম প্রসেসের কথা বলছি। নিচে গেল রে, ফ্রি এক্সপ্যানশন অফ গ্যাস। তো ধরো এরকম একটা পার্টিশন রয়েছে, এটা তুলে দিলাম, পার্টিশন রিমুভ করে ফেললাম। তো দিয়ে এবারে গ্যাস, মানে এপাশে গ্যাস আছে আর এপাশে একটা ভ্যাকাম আছে, বলতে পারো যে ঠিক আছে এপাশে একটা গ্যাস আছে, কিছু একটা গ্যাস মলিকিউল দিচ্ছে। ইনিশিয়ালি এই অবস্থায় ছিল, এপাশে কিছু ছিল না, প্রথমে এটা ছিল। এবারে পার্টিশনটাকে রিমুভ করে দেওয়া হলো, গ্যাস অ্যালাউড টু এক্সপ্যান্ড ফ্রিলি, মানে উইদাউট এনি কলিশন উইথ এনি আদার থিংস। এটাতে তার কিছু কলিশন হলো না। এই রকম যখন কেস হয় তখন কিন্তু দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। দেখো, যখন ফ্রিলি হচ্ছে, নো এনার্জি লস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর তোমাকে বলে দেওয়া হবে যে এই 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 জায়গাটা অ্যাডিয়াবেটিক, মানে দ্য ওয়াল ইজ অ্যাডিয়াবেটিক। বোঝার চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে, কিন্তু যে ওয়ালটা মানে বাইরে থেকে কোনো নো হিট এক্সচেঞ্জ উইথ সারাউন্ডিং, এইরকম যদি একটা প্রসেসের কথা তোমাকে বলা হয়, দ্যাট ইজ কল অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপ্যানশন অফ গ্যাস উইথ পরিবেশ সারাউন্ডিং। So gas allowed to expand freely, no energy loss, so no internal energy change. Delta U is 0. No heat exchange, delta Q is 0. Still, is there any energy change? তুমি বলবে স্যার বাইরে থেকে হিট ঢুকলো না বেরোলো, তার উপর কি তাহলে সেটা ডেল্টা কিউ যদি 0 হয় তাহলে তো এন্ট্রপি চেঞ্জ 0। এই জায়গাটাতে একটা স্লাইট ঘাপলা কেস হয়ে রয়েছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে তোমার সিস্টেমে কোনো হিট কাইন্ড অফ ঢুকছে না অ্যাডিয়াবেটিক্যালি, সো নো হিট এক্সচেঞ্জ ইন দ্যাট ওয়াল। কিন্তু প্রসেসটা রিভার্সেবলও নয়, গিভস প্যারাডক্স বলে একটা জিনিস হবে পরবর্তীকালে আমরা, তোমরা হয়তো জানো যে ফ্রি এক্সপ্যানশন অফ দ্য গ্যাস, এটা কিন্তু ঠিক রিভার্সেবল প্রসেস হচ্ছে না। তাহলে এই জায়গাটাতে একটা মজাদার কেস আছে, যে তোমাকে ওই যে এন্ট্রপির যে এক্সপ্রেশনটা তুমি ক্যালকুলেট করেছিলে একটু আগে, সেই এক্সপ্রেশনটার দিকে দেখো, মানে বাইরে থেকে হিট ঢুকলে বা না বেরোলেও সিস্টেমের মধ্যে এন্ট্রপি চেঞ্জ হতে পারে। এইখান থেকে একটা গিবস প্যারাডক্সের দিকে আমরা আস্তে আস্তে এগোবো, যে কিছু একটা হয়তো ব্যাপার রয়েছে। তো এনিওয়েজ, তো এইটা হচ্ছে এই জিনিসগুলোকে লার্জলি বলে মেকানিক্যাল ইরিভার্সিবিলিটি। আর এই ফ্রি এক্সপ্যানশনটাকে অনেক সময় জুল এক্সপ্যানশন বলা হয়। জুল থমসন এক্সপ্যানশন কিন্তু আলাদা জিনিস, তো সেটা আবার অন্য। তো এটা হচ্ছে ফ্রি এক্সপ্যানশন। তো বাইরের সারাউন্ডিংয়ে কোনো
কোনো এন্ট্রপি চেঞ্জ অফ দ্য আউটসাইড কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, কেন সেখান থেকে হিট ঢুকছেও না, সেখান থেকে হিট বেরোচ্ছেও না। অ্যান্ড ইনসাইড দ্য গ্যাস সেখানে হিট ঢুকছে না বা বেরোচ্ছে না, কিন্তু সেখানের একটা সিস্টেমটার কিছু পরিবর্তন ঘটছে। তাহলে স্যার এন্ট্রপির ডেফিনিশনটার মধ্যে হিট ছাড়াও কি অন্য কোনো ব্যাপার থাকতে পারে, এরকম কিছু বক্তব্য বলতে চাইছেন? হ্যাঁ, সেরকম একটা বক্তব্য আসবে পরের দিকে। এখানে একটা মজাদার বক্তব্য রয়েছে, কিন্তু তো যাই হোক, এখানে আরো কিছু ব্যাখ্যা দেওয়া যায়। সো নো এন্ট্রপি চেঞ্জ আমি খুব বেশি টানবো না। ইউনিভার্সাল এন্ট্রপি চেঞ্জ আছে, নো এন্ট্রপি চেঞ্জ অফ সারাউন্ডিং, পরিবেশের কোনো এক্সপ্যানশন এন্ট্রপি চেঞ্জ নেই, বাট ডেল্টা এস ইজ দেয়ার ফর দ্য গ্যাস। গ্যাসের জন্য ডেল্টা এস রয়েছে, সেটার জন্য তুমি একটা আইডিয়াল গ্যাস, যেহেতু আইডিয়াল গ্যাসের ওই এক্সপ্রেশনটার দিকে খেয়াল করো, উই হ্যাভ আ ডেল্টা এস এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা কিন্তু সত্যি। লুক হিয়ার, আমরা ফ্রি এক্সপ্যানশন করছি গ্যাস, যাই হোক, লুক হিয়ার, এইটাতে খেয়াল করতে হবে, এই এক্সপ্রেশনটা কিন্তু রয়েছে। ফলে তুমি যদি একটা গ্যাসকে এরকম করে ছেড়ে দাও, এটা ধরো 1 নম্বর, এরপরে গ্যাসটা আস্তে আস্তে ছড়িয়ে পড়লো, পার্টিশনটা রিমুভ করা হয়ে গেল। তো এই প্রসেসটা, এটার পিছনে বহু গভীর ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু আমি ওই গভীর ব্যাখ্যায় দেবো না, জাস্ট মনে রাখতে বলবো ln v2 by v1 মানে টোটাল ভলিউম, মানে এই টোটাল ভলিউমটা তুমি যদি বলো v, আর এই ভলিউমটাকে এটা, তাহলে v2 v1 হবে না। আমি একটা জিনিস, যে ইনিশিয়ালি ও ভলিউমটায় ছিল, এটাকে আমাকে, মানে ইনিশিয়ালি যে ভলিউমটা ছিল সেটা ধরো v1, এটা ধরো v2 যেটা ফাঁকা ছিল, আর v সমান v1 প্লাস v2। তাহলে গ্যাসটা এই মুহূর্তে ফাইনালি তার অকুপায়েড ভলিউম, যেটা মানে v1 আর v2 দুটোর মধ্যে ঘুরে বেড়াতে পারে, আর প্রথমে সেটা কনজেস্টেড ছিল, আটকে ছিল ইনসাইড দ্য ভলিউম অফ v1 অনলি, তাহলে এখন তার কাছে অ্যাক্সেসেবল ভলিউম হয়ে গেছে v1 প্লাস v2। সো উইদাউট এনি টেম্পারেচার চেঞ্জ দিস ইজ জিরো, এইটা জিরো, কেননা যে কেন জিরো স্যার? নো টেম্পারেচার চেঞ্জ, no energy loss, no internal energy change, no temperature change. delta T সমান 0। আইডিয়াল গ্যাসের কথা বলছি আপাতত, এটা আইডিয়াল গ্যাস। ভ্যান্ডারওয়াল গ্যাস হলে তার অন্য সিস্টেম, অত দূরে যাওয়ার দরকার নেই এই মুহূর্তে। ভ্যান্ডারওয়াল গ্যাসের একটা জেনারেল এক্সপ্রেশন করে দেবো আমরা, কিন্তু এই পার্টিকুলার প্রসেসের জন্য nr ln v2 by v1 by v1, এটা একটু খেয়াল রাখবে, এটা আরো ব্যাখ্যা ভালোভাবে দেওয়া যায়। যদি সেম ভলিউম হয়, ভি আর ভি হয়, তাহলে আর এখান থেকে যদি এখানে আসে, তাহলে বুঝতেই পারছো এক্সপ্রেশনটা কি হবে, ln 2v by v, so it will be nr ln 2. Entropy does have a relation with accessibility, পসিবিলিটি, প্রবাবিলিটি, এইটুকুর মধ্যে থাকতে পারবে, উত্তরটা বড়োর মধ্যে ঘুরে বেড়াতে পারবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো entropy in general, entropy is a measure of how many accessible বা how many probable state or how many possible state configuration, মানে কতভাবে সজ্জিত হতে পারে। এই নিয়ে স্ট্যাটমেক শেখার সময় প্রথমে, তখন আরেকবার বলবো যে entropy is a measure of how many possible state are there in a system.
So S is Boltzmann constant, ln capital omega. Omega is number of state. এক একটা সিস্টেমের এক এক রকম পসিবল স্টেটস, সেটা একটু স্ট্যাটমেকের একদম আর্লি বেসিক জায়গাটা যদি পারো দেখে নাও কোনো একটা যে কোনো বই, না পারলে আমি এক দুবার বলবো। এবার আমার কাছে খুব বেশি সময় তো থাকবে না, একটা সপ্তাহের মধ্যেই সলিড স্টেট এবং স্ট্যাটমেকের যতটুকু বেসিক জিনিস আছে তোমাদের সেটুকু বলতেই হবে, বা মানে তোমাদেরকে পড়ে নিতে হবে। সো এইটা থেকে ছোটোখাটো অঙ্ক আসে, একটা দুটোর উদাহরণ আমি তোমাকে এখনই দেবো হয়তো। এক্সাম্পল হোক, খুব বেশি এক্সাম্পল এক্ষুনি নেই। তো এটা হতে পারে যে ধরো একটা স্পিন হাফ সিস্টেম পসিবল স্টেট, তিনটে স্পিন হাফ সিস্টেমের কতগুলো পসিবল স্টেট তোমাকে যদি আমি বলি, এটা পরেও আরো আলোচনা করব, হাউ মেনি ওয়েজ, তোমাকে ছোট্ট করে স্টেটস বা ওয়েজ are there to configure three spin half particles. এটা খুব কঠিন কিছু নয়, তিনটেই উপর দিকে থাকতে পারে, তিনটেই নিচের দিকে থাকতে পারে, এই দুটো উপর দিকে এইটা নিচে থাকতে পারে, এইটাও নিচে, এইটা এই দুটো উপরে, এইটা নিচে, এই দুটো উপরে, আবার ধরো দুটো নিচে একটা উপরে, না হ্যাঁ দুটো উপরে একটা নিচে করছিলাম, এটা নিচে এটার উপরে, এটা নিচে এটা উপরে, এটা নিচে এটা নিচে, 8। তুমি ভাবনা চিন্তা করে দেখবে 8 স্টেটস। তাহলে এইটার এন্ট্রপি বোলসম্যান ln 8, দুটো পার্টিকেল, তিনটে স্টেট, 2 to the power 3 states, দুটো পার্টিকেল, কতগুলো তার এক একটা পার্টিকেল কটা স্টেটে থাকতে পারে, ইচ পার্টিকেলস ক্যান হ্যাভ, আমার মুন্ডুটা যেতে পারে, ক্যান হ্যাভ 3 states, তাই তো আমার এখানে we have 2 particles, spin half particles, each particles can have 3 states, সেই জন্য এটা 2 to the power 3 states, এটা সরি এটা জেনারেল ফর্মুলা। n particles যদি থাকে, পরীক্ষায় অঙ্ক আসবে, each particles, একটা পার্টিকেল তিনটে আলাদা আলাদা স্টেট, ধরো স্যার শীর্ষাসন করছেন, পড়াচ্ছেন, ঘুমাচ্ছেন, তিনটে স্টেট একটা পার্টিকেল, 4টে স্টেট, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, পড়াচ্ছেন, আর কি করছেন, সাঁতার কাটছেন, তাই ধরো 4টে স্টেট। তো যদি তোমার কাছে এরকম n খানা পার্টিকেল থাকে, মানে n খানা মাস্টারমশাই থাকেন, প্রত্যেকটা মাস্টারমশাই যদি g খানা স্টেট থাকে, তাহলে টোটাল নাম্বার অফ মাইক্রো স্টেটস, এইগুলোকে মাইক্রো স্টেট বলে। স্যার ম্যাক্রো স্টেট বলে কিছু হয়, হ্যাঁ সেটাও হয়, সেটা পরে দেখা যাবে, আমি আবার স্ট্যাটমেকে ঢুকে যাবো। আবার নাম্বার অফ মাইক্রো স্টেটস, n খানা পার্টিকেল n টু দি পাওয়ার g, সরি বলুন g টু দি পাওয়ার n না, হ্যাঁ 2 টু দি পাওয়ার 3, প্রত্যেকটা পার্টিকেল দুটো স্টেট, হ্যাঁ সরি n টু দি পাওয়ার g, কোশ্মিন কালে নয়, কমপ্লিটলি উল্টো, g টু দি পাওয়ার n। তাহলে এন্ট্রপি হচ্ছে kb ln g টু দি পাওয়ার n, kb ln g। জেনারেলাইজ ভাবে তুমি এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো মোটামুটি এন্ট্রপির বেসিক ফান্ডাগুলো, মানে বেসিক টাইপ অফ ক্যালকুলেশনগুলো আমি বলে দিয়েছি। এটা থেকে ঘুরিয়ে পেঁচিয়ে মানে আর কিছু আলাদা দেবার কিছু নেই। ওই এন্ট্রপির ফাইনাল টেম্পারেচারটা তোমাকে অনেক সময় বের করতে হবে, ওই আর কি, যে ভাই টেম্পারেচারটা ওই এই যেমন এই অঙ্কটাতে করছি,
যে কত টেম্পারেচার হলো সেটা তোমাকে হয়তো বের করতে হতে পারে। এটা এক ধরনের অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক আমি টাচ করে গেছি। এন্ট্রপির ইয়ে কি, ভ্যান্ডারওয়াল গ্যাস, এন্ট্রপি এক্সপ্রেশন অফ ভ্যান্ডারওয়াল গ্যাস, এইটা একটা কিন্তু অনেক সময় দিতে পারে, কেন ভ্যান্ডারওয়াল গ্যাস তুমি জানো পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি, এর জন্য যে ডিটেল নলেজ লাগবে সেটা সিলেবাসের একটু বাইরে। তো এমনি ইন জেনারেল তুমি জেনে রাখতেই পারো, সেটা কোনো সমস্যা না। তো জাস্ট ফাইনাল এক্সপ্রেশনটা আমি তোমাকে বলে দিচ্ছি যে ডেল্টা এস কুড বি ক্যালকুলেটেড ইন আ প্রসেস, খুবই সহজ এক্সপ্রেশন। এনআর এলএন টিএফ বাই টিআই যেমন ছিল তেমনি আছে, আইডিয়াল গ্যাসেরটার মতোই তুমি যদি কম্পেয়ার করো। এনসিভি এলএন টিএফ বাই টিআই, এটা এনআর এলএন, এটা ভি এর জায়গায় শুধু ওই ভি মাইনাস বি হয় আর কিছু না। সিভি তো আছেই, সরি আমি একটু গুলিয়ে ফেলছি, এটা এনসিভি প্লাস এনআর এলএন ভিএফ মাইনাস বি বাই ভিআই মাইনাস, এইটুকুই। তো যাই হোক, মোটামুটি এই গেল বেসিক এন্ট্রপি ক্যালকুলেশনের গল্প। তোমরা টেস্ট দেবে, দেখবে পারছো কিনা, সবাই ম্যাক্সিমামই পারবে। প্র্যাকটিস সেট এই মুহূর্তে আমার কাছে নেই, সত্যি কথা, থাকলে তো আমি দিয়েই দিতাম। একার পক্ষে বিপুল প্র্যাকটিস সেট বানানো খুব মুশকিল, কোয়েশ্চেনটা বানাতেই আমি প্রায় পাগল হয়ে যাচ্ছি। তো যদি পারি দিতে পারবো, মেবি পারবো না, কারণ আমাকে আরও দু একটা জিনিস পড়াতে হবে, জুল থমসন এক্সপ্যানশন অ্যান্ড এটসেট্রা, সেটা কালকে পড়াবোই। প্রশ্নটা মোটামুটি রেডি করেছি, দেখি কোথাও থেকে কপি মেরে দিয়ে দিতে পারবো। হয় কপি মারাই না, ঠিক জায়গা থেকে সিলেবাস ওয়াইজ কপি মারা, ওইটা মোর ইম্পর্টেন্ট, যে একটা গোটা বই কপি করে দিয়ে দিলাম, সেরকম করতে পারবো না। সিলেবাস ধরে দেখে শুনে একটু পারলে দিতে হবে, দেখি। আপাতত এন্ট্রপি ক্লাস এই অবধি, এর মধ্যেই প্রশ্ন আসবে, যা কিছু দেওয়া হবে টেস্টে এই থিওরির মধ্যেই পারবে, ভালো করে পড়ো, হয়ে যাবে, পেরে যাবে। চলো, বাই বাই।